যে ওখানে বলাই হয়েছে যে সাগরুনির মৃত্যুটা হয়েছে এই বিডিআর এর সিসিটিভি ফুটেজ নিয়ে, যে সিসিটিভি ফুটেজ ওনাদের হাতে এসেছিল এবং ওনাদেরকে ওই সিসিটিভি ফুটেজ ওই রাত্রেবেলায় তারা কপি করতে যে যার কাছে দিয়েছিল সেখান থেকে তাদের এই ঘটনাটা বের হয়ে যায়। এবং এই যে জয়ী মামুন, এটিএন বাংলার মাহফুজ সাহেব, তারা জড়িত এই মৃত্যুর সাথে। কেন জড়িত? কারণ তারা শেখ হাসিনার পালিত মানে গৃহপালিত লোক হিসেবে তারা তাদেরকে এগুলো জানিয়ে দিয়েছিল। বিডিআর একটা তদন্ত কমিশন একটা প্রতিবেদন দিয়েছেন এবং প্রতিবেদনের ব্যাপারে তারা যে প্রেস কনফারেন্স করেছেন সেখানে কয়েকটা জিনিস খুব স্পেসিফিক, মানে তৎকালীন প্রধানমন্ত্রী গ্রিন সিগন্যাল, রয়ের জড়িত ছিল, ডিজিএফআই এর একটা সেল জড়িত ছিল, 921 জন ভারতীয় নাগরিক সন্দেহভাজন হিসেবে প্রবেশ করেছিল। দিস আর ভেরি মানে ক্রেডিবল মেসেজ। এই মেসেজের মধ্যে যদি আপনি মানে মানে এখানে যদি আপনি স্পেসিফাই ইন্টারন্যাশনাল ক্রিমিনালিজমের যদি ধারাবাহিকতা নিয়ে আসেন, ডেফিনেটলি ইট ইজ পসিবল যে এটা ইন্টারন্যাশনালি একটা ক্রাইম করা হয়েছে এবং সেটা আমাদের দেশে ঘটেছে এবং ঘটানোটা হয়েছে একটা বহির্দেশের একটা ইন্টেলিজেন্স অর্গানাইজেশনের মাধ্যমে। তো সেই ক্ষেত্রে আমরা খুব স্পেসিফাই বলতে পারি যে এই ঘটনাটা বেসিক্যালি মানে অ্যামনেস্টির যে সকল আইনগত বিষয় আছে যেমন হিউম্যানিটেরিয়ান ল, সেগুলোকে মানে উপেক্ষিত করে এই কাজগুলো করা হয়েছে এবং এই উপেক্ষিত যদি করা হয়েছে এটা একটা ইন্টারন্যাশনাল ক্রাইম। এই শব্দটা একদম স্পেসিফিক যেটা একটা ইন্টারন্যাশনাল ক্রাইম। এবং আমি আপনার পরবর্তী অংশে আমি চেষ্টা করব যে আপনাদের তুলে যে ইন্টারন্যাশনাল ক্রাইমে আসলে এটা আসলে কিভাবে ধরা হয়। যেমন আপনি যদি ইভেন যদি বাংলাদেশের সংবিধানে ধরেন, সেখানে যদি আর্টিকেল 47(3) দিয়ে ধরেন এবং 1952 সালের আর্মি অ্যাক্টকে যদি ধরেন, তাহলে এই যে অপরাধগুলো ঘটেছিল এগুলো কোর্ট মার্শালের মাধ্যমে বিচার হওয়া, মৃত্যুদণ্ড প্রাপ্ত হওয়ার মতো অপরাধ। এবং এটা যদি আপনি ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল ধরেন 1973 যে সংশোধিত, সেখানেও যদি আপনি ধরেন সেখানেও এটা কঠোর শাস্তি পাওয়ার মতো যোগ্য একটা অপরাধ। তার মানে এই অপরাধটা একটা ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ওয়াচের যে মতামতগুলো ছিল, এখানে বোধহয় 3 বার আমাদেরকে মতামত দেওয়া হয়েছিল এবং এই 3 বারের যে মতামত আমরা যে মতামতগুলো পেয়েছিলাম, এই প্রত্যেকবার মতামতে উল্লেখ করা হয়েছিল কিন্তু স্পেসিফাই করা হয় নাই যে আসলে কারা জড়িত ছিল। কারণ ওই সবসময় ওই সময় তখন একটা প্রেসার বোধ করা ছিল, কারণ এরা তখনও কন্ট্রোল করে রেখেছিল, কাউকে কথা বলতে দেয় নাই। তো সেই জায়গা থেকে যদি বলেন তাহলে এই অ্যামনেস্টির একটা বড় পার্ট ছিল যে তারা এটাকে বারংবার চেষ্টা করেছে। যেমন 2014-তে একবার একতরফা নির্বাচনের সময় যেমন আটকায় দেওয়া হয়েছে, 18-তেও আটকায় দেওয়া হয়েছে, 24-এ করা হয়েছে। তো এই কাজগুলো যখন করে যাচ্ছে তখন অ্যামনেস্টিও আর স্বাধীনতা পায় নাই। বাংলাদেশের অ্যামনেস্টির প্রধান যে যদি আপনি 16 বছরের রেকর্ড নেন দেখবেন কারা হয়েছে, তবে সব সিলেক্টেড। তো সে তার মানে আমাদের যে তদন্ত কমিশন গঠন করা হয়েছিল, মানে এর আগে যে তদন্ত কমিশন গঠন করা হয়েছিল বা তদন্ত কমিটি গঠন করা হয়েছিল, তারা যেরকম প্রভাবিত হয়েছে অ্যামনেস্টি এবং হিউম্যান রাইটস ওয়াচও প্রভাবিত হয়েছে, যার জন্য সঠিক তথ্য তো আমরা পাইনি তাদের কাছ থেকে। এখন যেটা মানে লেখা হয়েছে রিপোর্টে, সেখানে তৎকালীন প্রধানমন্ত্রীর গ্রিন সিগন্যালের কথা বলা হয়েছে, র এবং বিদেশি এজেন্টদের সম্পৃক্ততার কথা বলা হয়েছে এবং 921 জন ভারতীয় নাগরিককে সন্দেহজনকভাবে প্রবেশ করেছে এরকমটা বলা হয়েছে। এগুলো কতটা সত্য বলে বা এগুলো বাস্তবতার সাথে কতটা মিল আছে বলে আপনি মনে করেন? আমি আমার অনেকগুলো টক শোতে অলরেডি বলেছি যে দেখেন ওই যে আমি নিজে যেটা সাক্ষ্য সেটা হচ্ছে আমি সবচেয়ে বেশি বলি, যেটা হচ্ছে যে আমি বিডিআর এর সিসিটিভি ডিজাইনের সাথে জড়িত ছিলাম। সিসিটিভি ফুটেজটাকে জেনারেল মইনুলের কাছে পৌঁছে দেওয়া হয়েছিল, যেটা তিনি অস্বীকার করেছেন ওনার সাক্ষ্যতে, এটা আমি জানতে পেরেছি। কিন্তু আমার কথা হলো তাহলে সিসিটিভি ডিভাইসটা ওইখানে আকন্দ নামে একজন ব্যক্তি ছিলেন, তার কাছে তো ডিভাইস থাকার কথা, কারণ সে তো ডিভাইস কালেকশন করেছিল সিআইডির প্রধান হিসেবে। তাহলে এই ডিভাইসগুলো গেল কোথায়? এই মানে চিত্র ধারণ যেগুলো করা হয়েছিল যে কারা কারা মানে এই ধরনের জঘন্য কাজের সাথে জড়িত ছিল, এগুলো নাই কেন? এই প্রশ্নগুলোতে জন্যই তাদের একটা অপরাধ হওয়া, মানে এটা যে অপরাধ এবং এটা যে একটা মানে সুসংগঠিত অপরাধ এটা বোঝা যায়, কারণ তারা এভিডেন্স গুলোকে তারা সরিয়েছে। এই এভিডেন্স সরানোটাই হচ্ছে জেনারেল জাহাঙ্গীরের মতো ব্যক্তি, জেনারেল মইনুলের মতো ব্যক্তি, জেনারেল সালের মতো ব্যক্তি, তারা এটার জন্য শাস্তিযোগ্য অপরাধ করেছেন। দিস ইজ এ ভেরি স্পেসিফিক টার্মস, এখানে কোনো সন্দেহ নাই। এবং এইটার পাশাপাশি যদি আপনি দেখেন সেটা হচ্ছে যে মানে জেনারেল তারেক সিদ্দিকী কন্টিনিউয়াসলি গুম খুন করে গেছেন। এর মধ্যে যদি মেজর একটা পার্ট দেখেন সেটার মধ্যে দেখবেন যে সেনাবাহিনী, বিডিআর এর সৈনিক এবং এই ধরনের কথা বলতে পারে সেটার জন্য মিডিয়া,
বা এই ধরনের, যেমন ধরেন সাগর রুনি, এরকম অনেকগুলো মৃত্যু ঘটনা ঘটাইছে, কিন্তু সবগুলোকে যদি আপনি পিছনে টানেন তার মধ্যে বড় একটা অংশ হচ্ছে, যেমন সাগররুনির ব্যাপারে স্পেসিফিক একটা অডিও রেকর্ডও আপনারা পেয়েছেন, যে ওখানে বলাই হয়েছে যে সাগররুনির মৃত্যুটা হয়েছে এই বিডিআর এর সিসিটিভি ফুটেজ নিয়ে, যে সিসিটিভি ফুটেজ ওনাদের হাতে এসেছিল এবং ওনাদেরকে ওই সিসিটিভি ফুটেজ ওই রাত্রেবেলায় তারা কপি করতে যে যার কাছে দিয়েছিল সেখান থেকে তাদের এই ঘটনাটা বের হয়ে যায় এবং তাদেরকে এই যে জয় মামুন, এটিএন বাংলার মাহফুজ সাহেব, তারা জড়িত এই মৃত্যুর সাথে। কেন জড়িত? কারণ তারা শেখ হাসিনার পালিত মানে গৃহপালিত লোক হিসেবে তারা তাদেরকে এগুলো জানিয়ে দিয়েছিল এবং সে কারণে তাদের মৃত্যুটা এরকম নৃশংসভাবে মৃত্যু করেছিল। এবং ভয় হয় যে এই মৃত্যুটা নিজে হাতে করেছেন জেনারেল জিয়া, যিনি ওই সাগররুনিকে হত্যা করেছেন। এবং এটা এক ধরনের প্রবাদ আছে, যদিও আমাদের কাছে প্রমাণ এখনো এই মুহূর্তে আসে নাই, হয়তো বা কোনোদিন ডেফিনেটলি আসবে এবং আমরা সেই দিন পর্যন্ত অপেক্ষা করব। তবে এইগুলো প্রত্যেকটা ঘটনা দেখেন বিডিআর ঘটনার সাথে জড়িত। তো আমি খুব স্পেসিফিকলি বলতে চাই যে এটা আসলেই এটা একটা ক্রিমিনাল অফেন্স করা হয়েছে এবং এই ক্রিমিনাল অফেন্সটার জন্য যারা এটার সাথে জড়িত, বিদ্রোহ নাম দিয়ে যারা চালায় যেতে চেয়েছে, তারা আসলে হত্যাকাণ্ড করেছে। তাহলে হত্যাকাণ্ডের বিচার যেগুলো হওয়ার কথা সেগুলো হবে। আমি যদি আইনগত ভিত্তিতে বলেন, অবশ্যই এটা আইনগতভাবে যে রিপোর্টটা এখন বের হয়ে আসছে সেই রিপোর্টের এগেইনস্টে তাদের আইনগত বিধি আছে যে তাদেরকে বিচারের আন্ডারে নিয়ে আসতে হবে।